আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এনসিইআরটি এই চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। 2025 সালের মিডেতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই 100% শিওর। এবং গোটা চ্যাপ্টারটাকে পড়তে হবে না, গোটা চ্যাপ্টারটা পড়ার প্রয়োজন নেই। আমি কয়েকটা জায়গা চিহ্নিত করে দিচ্ছি, যে জায়গাগুলো পড়লে তোমরা কোশ্চেন কমন পাবে। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোরকমভাবে স্কিপ না করে দেখবে। আমি আলোচনা করছি সেই সকল জায়গা যেখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, কারণ লাস্ট মিনিটে তোমাদের গোটা চ্যাপ্টার পড়ার সময় পাবে না। তোমরা যখন রিভিশন করবে বা যারা নতুন দেখছো, তাহলে এই জায়গাগুলো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস থেকে অবশ্যই যেন দেখে রাখা হয়। প্রথম আসি কোন জায়গাটা, রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। এখান থেকে কোশ্চেন আসতে পারে। কী রকমের কোশ্চেন আসতে পারে না, আগে এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব, তাহলে বুঝতে পারবো এখান থেকে কী কোশ্চেন আসতে পারে। প্রথমে আছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কি? আমরা নর্মালি যে পরিমাণ বাতাস ইনহেল করছি আর এক্সহেল করছি সেটাকে আমরা বলতে পারি টাইডাল ভলিউম, বা যেটাকে বলা হয় টিভি, যেটাকে বলা হয় টিভি। ক্লিয়ার? আর এর মান কত? নর্মালি এর মান অ্যাপ্রক্সিমেটলি 500 ml। এর ভ্যালু হচ্ছে 500 ml। একজন পার্সন, হেলদি পার্সন মিনিটে 6000 থেকে 8000, 6000 থেকে 8000 ml ইনহেল আর এক্সহেল করতে পারে। কতটা? এটা পার মিনিট। ক্লিয়ার? তাহলে একবারে ইনহেল করতে পারে কত? 500 ml। নেক্সট আসছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে এই যে বললাম টাইডাল ভলিউম, নর্মালি যে পরিমাণ ইনহেল করতে পারি তার সাথে আমরা জোরপূর্বক আরও কিছুটা বাতাস ইনহেল করতে পারি। তাহলে এই যে এক্সেস অ্যামাউন্টের যেটা আমি ইনহেল করতে পারি সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটাকে আমরা বলতে পারি IRV। এর মান কত? এর মান হচ্ছে 2500 ml থেকে 3000 ml পর্যন্ত হতে পারে। কত? 2500 ml থেকে 3000 ml। নেক্সট আসছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ঠিক একই সম্পর্ক আছে। টাইডাল ভলিউমের যে পরিমাণ বাতাস আমরা এক্সেল করছিলাম, তাহলে আমরা জোরপূর্বক কিছুটা বাতাস আরও এক্সেল করতে পারি, দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে নর্মালের পরেও যে এক্সেস অ্যামাউন্টের বাতাস আমরা এক্সেল করতে পারি আর এক্সপায়ার করতে পারি সেটাকে আমরা বলতে পারি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর যেটাকে বলা হয় ERV, যেটাকে বলবো ERV। এর মান কত? এর মান 1000 ml থেকে 1100 ml। ক্লিয়ার? তাহলে এটা কি হলো? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার? নেক্সট আসছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কি? এই যে আমরা জোরপূর্বক বাতাস ত্যাগ করে দিলাম, কিন্তু তারপরেও মনে রাখতে হবে কিছু অ্যামাউন্টের বাতাস আমাদের লাংসে থেকে যায়, দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম, বা যেটাকে আমরা বলতে পারি RV, যেটাকে আমরা বলতে পারি RV। এর মান কত? এর মান হচ্ছে 1100 ml থেকে 1200 ml। 1100 ml থেকে 1200 ml। ক্লিয়ার? নেক্সট আসছি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সবকটা ভলিউম। এবার আছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এটাকে আমরা শর্টে বলতে পারি IC। তাহলে এই আইসিটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? আমরা নর্মালি যে পরিমাণ বাতাস ইনহেল করি এবং জোর করে যে পরিমাণ বাতাস ইনহেল করি, দ্যাট ইজ টাইডাল ভলিউম, এবং তার সাথে জোরপূর্বক যেটা করছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই দুটো টোটাল অ্যাডিশনকে আমরা বলবো ইন্সপিরেটরি ক্যাপাসিটি, কারণ আমরা ইন্সপায়ার করার টোটাল ক্যাপাসিটি কতটা। ক্লিয়ার? তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি সমান কি থেকে পাবো আমরা? টাইডাল ভলিউম প্লাস IRV, অর্থাৎ যে পরিমাণ বাতাস আমরা জোরপূর্বক গ্রহণ করলাম এবং নর্মালি যেটা গ্রহণ করি, তাহলে টোটালটা হচ্ছে আমাদের গ্রহণ করার
ক্যাপাসিটি, দ্যাট ইজ ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এবার আসছি এক্সপিরেটরি ক্যাপাসিটিস কি, খুব সহজেই তোমরা বুঝতে পারছো। এক্সপিরেটরি ক্যাপাসিটিস অর ইসি হচ্ছে কি না, আমরা নর্মালি যে পরিমাণ বাতাস এক্সেল করি এবং জোরপূর্বক যে পরিমাণ বাতাস এক্সেল করতে পারি তাদেরই যোগফল বা তাদের সমষ্টিকে আমরা বলতে পারি কি না, আমরা বলতে পারি এক্সপিরেটরি ক্যাপাসিটিস। তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি সমান কি পেলাম, টিভি প্লাস ইআরভি। কারণ টিভি হচ্ছে নর্মালি যে পরিমাণ আমরা এক্সেল করতে পারি এবং ইআরভি কি জোরপূর্বক যে পরিমাণ বাতাস আমরা এক্সেল করতে পারি, তাহলে তাদের সমষ্টিকে আমরা কি বলছি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি কত পেলাম, টিভি প্লাস ইআরভি। এখন নেক্সট আসছে ভাইটাল ক্যাপাসিটি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আমরা জোরপূর্বক বাতাস এক্সেল করে দেওয়ার পরেও, জোরপূর্বক বাতাস এক্সেল করে দিলাম আর নর্মালি আমরা নিতে পারি এবং জোরপূর্বক নিতে পারি, তাহলে এদের টোটাল সমষ্টিটাকে আমরা বলতে পারি ইসি। টোটাল সমষ্টিটাকে কি বলতে পারি আমরা, ইসি। তাহলে বেশি সমান কি পেলাম, টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। কি পেলাম, টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। এটাকে আমরা কি বলতে পারি, ভিসি অর ভাইটাল ক্যাপাসিটি। আরেকটা ভালো করে জিনিস দেখো, এই টিভি প্লাস আইআরভি সমান আমরা কি পেয়েছি, আইসি। তাহলে এটাকে আরেকটা নামে প্রেজেন্ট করতে পারি, আইসি প্লাস ইআরভি সমান কি পেলাম আমরা, ভাইটাল ক্যাপাসিটি। এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হামেশাই এই ইকুয়েশনগুলো বা এই ডেটাগুলো বা কাদেরকে বলে এই সম্পর্কিত কোশ্চেন প্রতি বছর নিটেতে আসছে এবং 2025-এও আসবে, এটাই আমি আশা রাখছি। তাই তোমাদেরকে বলছি এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এই ভিডিওটা তো অবশ্যই স্কিপ না করে দেখবে। নেক্সট আছে টোটাল লাংস ক্যাপাসিটি। আমার লাংসের টোটাল ক্যাপাসিটি কত না, টোটাল ক্যাপাসিটি হচ্ছে এই যে ভাইটাল ক্যাপাসিটি পেলাম ভিসি এবং তার সাথে তার যে রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ যেটাকে আমরা কোনোরূপভাবে ইনহেল অর এক্সেল জোরপূর্বক করার পরেও, জোরপূর্বক এক্সেল করার পরেও কিছু ভলিউম থেকে যাচ্ছে, দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম। তাহলে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, এই টোটালটাকে আমরা কি বলছি না, আমরা বলছি টোটাল লাংস ক্যাপাসিটি। তাহলে এইগুলো হলো আমাদের কি ক্যাপাসিটিস আর এইগুলো আমাদের কি ছিল ভলিউম। তাই রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস এই জায়গাটা অবশ্যই খুব ভালো করে দেখতে হবে। এরপরে আসছি আমরা নেক্সট জায়গা, ক্লিয়ার? সেখানটা থেকেও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আলোচনা করছি। এইবার দেখো এখানে আর একটা ইনফরমেশন আমি নিয়ে এসেছি, এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আছে। ক্লিয়ার? কি কোশ্চেন আছে? অ্যালভেওলাসে PO2 আছে 104 mm/H, PCO2 আছে 40 mm/H। ক্লিয়ার? এখান থেকে কি আসছে, হার্ট থেকে না, এইখানে বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি কি দিয়ে, সিস্টেমেটিক আর্টারি, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। সেখানে অক্সিজেন কত আছে 95 mm/H, CO2 আছে 40 mm/H। সেই ব্লাড থেকে টিস্যুতে কি কন্ডিশন আছে, PO2 40 mm/H এবং PCO2 কত আছে 45 mm/H। নেক্সট আমরা আসছি যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা নিয়ে যাচ্ছে সিস্টেমেটিক ভেন, সেখানে PO2 আছে 40 mm/H এবং PCO2 আছে 45 mm/H। দেন সেটা হার্টে এন্ট্রি করছে, হার্ট থেকে যখন যাচ্ছে পালমোনারি আর্টারিজ, দেন সেটা আবার কি হচ্ছে না, এখানে এক্সচেঞ্জ করছে, করে সেটা আবার পালমোনারি ভেন দিয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তো এখানে দেখা যাক কোন দিক থেকে কোন দিকে CO2 এবং O2 কেন যায়। এখন আমরা যদি দেখি অ্যাটমসফিয়ারিক এয়ারে PO2 আছে 159 mmHg এবং PCO2 আছে জাস্ট 0.3 mm/Hg। এখন অ্যালভিওলাসের কন্ডিশনটা কি আছে, PO2 104 mm/Hg এবং PCO2 আছে 40 mm/Hg। তাহলে এখানে দেখা যাচ্ছে PO2 অর্থাৎ পার্সিয়াল প্রেশার অফ O2 এখানে 104, আর এইখানে যখন পাস করছে তখন এখানে এদিক থেকে এদিকে কে এন্ট্রি নিচ্ছে, এদিক থেকে এদিকে এন্ট্রি নিচ্ছে O2। দেন এই O2 কোথায় চলে যাচ্ছে, হার্ট থেকে সেটা আবার বেরিয়ে যাচ্ছে কোথায়, সিস্টেমেটিক আর্টারিজ দ্বারা অক্সিজেনেটেড ব্লাড, বিকজ অক্সিজেন আছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। সেখানে অক্সিজেন কত আছে, PO2 আছে 95 mmHg এবং PCO2 আছে 40 mmHg।
তাহলে এই যে 95 mmHg আর যদি করসপন্ডেন্ট টিস্যুর সাথে দেখি বডি টিস্যুজ, সেখানে PO2 আছে কত 40 mmHg। তাহলে 95 and 40 এই যে ডিফারেন্স, তার জন্য এই অক্সিজেনের ব্লাড থেকে অক্সিজেন এন্ট্রি নিচ্ছে কোথায়, টিস্যু। ঠিক উল্টো দিকে যদি আমরা কন্ডিশনটা দেখি, এখানে CO2 ছিল কত 40, এখানে CO2 কত আছে 45। তাহলে CO2 বেসিক্যালি টিস্যু থেকে কোন দিকে যাবে, টিস্যু থেকে সিস্টেমেটিক ভেনে এন্ট্রি করে গেল, কে এন্ট্রি করে গেল, CO2 এন্ট্রি করে গেল। ঠিক আছে, তাই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে সেখানে PO2 হয়ে গেছে কত 40 mmHg এবং PCO2 হয়ে গেছে 45 mmHg। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে এন্ট্রি নিল, হার্ট থেকে সেটা পালমোনারি আর্টারিজ দ্বারা আবার রিলিজ হলো। এবং তাহলে এখন পালমোনারি আর্টারিজের কি কন্ডিশন আছে 40 mmHg এবং 45 mmHg। তাহলে এখানে দেখো CO2 আছে 40 আর এখানে কত আছে 45। তাহলে স্বাভাবিক PCO2 এদিক থেকে CO2 কে রিলিজ করে দেবে কোথায়, এখানে CO2 কে রিলিজ করবে। এবং উল্টো দিকে দেখো 40 mmHg O2 এখান থেকে পাস করছিল, এখানে কত ছিল 104। তাহলে অক্সিজেন এদিক থেকে এদিকে রিলিজ হচ্ছে। এইভাবে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় CO2 এবং O2। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, তোমাদেরকে এই ডেটাগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। কোন জায়গায় কত PO2 কত CO2, এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? এই যে 5টা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে এবং 5টা, তোমরা এই 5টা জায়গায় PO2 এবং PCO2 অ্যামাউন্টটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকেও নিটে কিন্তু কোশ্চেন আছে। তাহলে এটা গেল আমার সেকেন্ড পোর্শন, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস থেকে। এরপরে আমি আসছি থার্ড পোর্শন, যেটা লাস্ট এই 3টে জায়গা, থার্ড পোর্শনটা আমি ডিসকাস করে নিচ্ছি। এই 3টে জায়গা পড়লে তোমরা অবশ্যই ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ থেকে নিটে কোশ্চেন কমন পাবেই। দেখো একটু আগে যে বললাম PCO2 PO2 কিভাবে এক্সচেঞ্জ হয়। এখন এই যে PO2 PCO2 এটা ক্যারি হচ্ছে কিভাবে না 97% অফ O2 কে ক্যারি করে নিয়ে যাচ্ছে RBC। তাহলে যে অক্সিজেনেটেড ব্লাডে সেখানে 97% O2 ক্যারি হচ্ছে RBC, রিমেনিং 3% ক্যারি করছে কে প্লাজমা। ক্লিয়ার? এটা গেল কি ট্রান্সপোর্ট হচ্ছে, এখানে O2 কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, CO2 কিভাবে ট্রান্সপোর্ট হয়, CO2 ট্রান্সপোর্ট হয় 20 থেকে 25% থ্রু RBC, 70% কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট ফর্মে ক্যারি হয় এবং 7% অ্যাপ্রক্সিমেটলি CO2 থ্রু প্লাজমা ক্যারি হয়। তাহলে এই পোর্শনটা কি ক্যারি হচ্ছে CO2। তাহলে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জ হয় তাহলে কিভাবে ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্টটা কিভাবে হয়, অক্সিজেন ট্রান্সপোর্ট হয় RBC দিয়ে 97% এবং থ্রু প্লাজমা 3%। CO2 ক্যারি হয় only 20 to 25% CO2 ক্যারি হয় RBC দিয়ে, বাইকার্বনেট ফর্মে ক্যারি হয় 70% এবং প্লাজমাতে ক্যারি হয় 7%। ঠিক আছে? তাহলে এইভাবে কি হয়, এরা ট্রান্সপোর্ট হয়। এখন কথা হচ্ছে যে যে অক্সিজেন ক্যারি হচ্ছে CO2 ক্যারি হচ্ছে RBCর দ্বারা, সেখানে তারা কি ফর্ম করছে, অক্সিজেন RBC থাকা হিমোগ্লোবিনের সাথে, কার সাথে, RBCতে যে হিমোগ্লোবিন আছে তার সাথে অক্সিজেন যখন অ্যাড হয় সেটা ফর্ম করে অক্সি হিমোগ্লোবিন। আর যখন কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে অ্যাড হচ্ছে তখন হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এখন এই অক্সি হিমোগ্লোবিন কার্বামিনো হিমোগ্লোবিন, এই যে কার্বামিনো হিমোগ্লোবিন বা অক্সি হিমোগ্লোবিন এই যে ফর্মেশন হবে সেটা বেসিক্যালি 4টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কটা ফ্যাক্টর বললাম, এই 4টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনটা অ্যাড হবে কিনা এবং CO2-র সাথে হিমোগ্লোবিন অ্যাড হবে কিনা এবং কখন অক্সিজেন আর হিমোগ্লোবিন অ্যাড হয়ে যে অক্সি হিমোগ্লোবিন ফর্মেশন হয়েছে একে অপরের থেকে আলাদা হবে এবং এখানেও কী করে তারা আলাদা হবে, এইটা ডিপেন্ড করছে এই 4টে ফ্যাক্টরের ওপর। কি কি, পার্শিয়াল প্রেশার অফ O2, পার্শিয়াল প্রেশার অফ CO2, H+ কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার। এই 4টে জিনিসের ওপর ডিপেন্ড করছে এই ফর্মেশনগুলো হবে আর কখন এই ফর্মেশনটা তারা ব্রেক করবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, একটা হিমোগ্লোবিন বেসিক্যালি 4টে O2 ক্যারি করতে পারে। কটা
ম্যাক্সিমাম 4টে অক্সিজেনকে ক্যারি করতে পারে কে? একটা হিমোগ্লোবিন। তাহলে এই তথ্যটাও এখানে মনে রাখতে হবে। এখন হচ্ছে কখন অক্সিহিমোগ্লোবিন ফর্মেশন হবে? যখন PCO2 বেশি হবে। কে বেশি হবে? PCO2 বেশি এবং বাকি রিমেনিং তিনটে ফ্যাক্টর কি হবে? কম। যখন PCO2 কম, H+ কনসেন্ট্রেশন কম এবং টেম্পারেচার কম বাট PO2 বেশি, তখন অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হবে এবং অক্সিহিমোগ্লোবিন ফর্মেশন করবে। ক্লিয়ার? আর যখনই এই কন্ডিশনটা দ্যাট ইজ PCO2 কমে যাবে, কি হয়ে যাবে? PCO2 যখন কমে যাবে, এই PCO2 যখন কমে যাচ্ছে এবং এটা কম হয়ে যাবে এবং বাকিগুলো বেশি হবে, কোনগুলো? এগুলো বেশি হবে, তখন কি হবে না এই অক্সিহিমোগ্লোবিন নিজেদের মধ্যে ডিটাচড হবে, অর্থাৎ হিমোগ্লোবিন এবং অক্সিজেন একে অপরের থেকে সেপারেট হয়ে যাবে। ক্লিয়ার? এই সেপারেট হয়ে সে কোথায়? টিস্যুতে তখন তাকে কী করবে? অক্সিজেন দিয়ে দেবে আর টিস্যু থেকে সে কী নিয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে নিয়ে যাবে। ক্লিয়ার? কোথায় নিয়ে যাবে? হার্টে নিয়ে যাবে। হার্ট থেকে দেন পালমোনারি থেকে স্যালভেলায় রিলিজ হয়ে যাবে। তাই সেখানে একটা গুরুত্বপূর্ণ ডেটা দেখো, 100 ml অক্সিজেনেটেড ব্লাড, কত? 100 ml ক্যান ডেলিভার অ্যারাউন্ড 5 ml অফ O2। কোথায় ডেলিভার করে? টিস্যুতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। 5 ml অক্সিজেনেটেড ব্লাড ক্যান ডেলিভার অ্যারাউন্ড 5 ml অফ O2 কোথায়? না টিস্যুতে। ঠিক? আর তাহলে যদি অক্সিহিমোগ্লোবিন গুলো বুঝলাম CO2 হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যখন কার্বনিক হিমোগ্লোবিন ফর্মেশন করবে, সেটার কি কন্ডিশন? সেটার কন্ডিশন হচ্ছে এটাকে একই রাখতে পারি আমি, এটা কম থাকলো বাকিরা বেশি থাকলো, তখন কার্বনিক হিমোগ্লোবিন ফর্মেশন হলো। আর যখন ওদের মতো ব্রেকডাউন হতে হবে তখন এটাকে কি হয়ে যেতে হবে? বেশি হতে হবে এবং বাকি ফ্যাক্টরগুলোকে কি হতে হবে? কম হতে হবে। কি হতে হবে? কম হতে হবে। তখন এই কার্বনিক হিমোগ্লোবিন ব্রেক করে যাবে। ব্রেক করে গেলে কি হবে না এই কন্ডিশনটা রিমেন থাকবে। ক্লিয়ার? যখন ব্রেক করবে তখন 100 ml deoxygenated blood delivers around 4 ml of CO2 to the alveoli। তাহলে কত? এই যে deoxygenated bloodটা যে ক্যারি হচ্ছিল সেখানে মাত্র 4 ml of CO2 ডেলিভার হবে কোথায়? অ্যালভিওলায়। তাহলে এই দুটো ডেটাও কি করে? তার কত? 100 ml অক্সিজেনেটেড ব্লাড কতটা ডেলিভার করবে টিস্যুতে অক্সিজেন? না 5 ml। তেমন 100 ml deoxygenated blood deliver around 4 ml of CO2 to the alveoli। ক্লিয়ার? তাহলে অ্যালভিওলাইতে 4 ml এবং এটা 5 ml। তো এই যে ডেটাটা তোমরা অবশ্যই এই ডেটাটা নোট করে নাও। এটা গেল আমার থার্ড জায়গা, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ থেকে। এই তিনটে জায়গা যদি তোমরা পড়ো তাহলে মিড 2025-এ কোশ্চেন কমন পাবে। তাই আবারও একবার বলছি, যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে লাইক করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আর যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তবে এই জায়গাগুলো কিন্তু নোট করে তিনটে পোর্শন